বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ইউনূসকে সরানোর হাতিয়ার হাতে পেয়ে রাষ্ট্রপতির সঙ্গে জরুরি বৈঠকে বাংলাদেশের সেনাপ্রধান। আজ রাতেই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব, সতর্ক করেছিল ভারত, শুনানি ঢাকা। হাসিনার পর টলমল ইউনূসের গদিও, নৈপথ্যে কে এই জেনারেল ওয়াকারুজ্জামান। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব, অমানবিক নির্যাতনের মাধ্যমে রাজশাহী বানানোর নাটক মঞ্চস্থ করায় আওয়ামী লীগের গভীর উদ্বেগ ও প্রতিবাদ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডক্টর ইউনূসকে সরানোর হাতিয়ার হাতে পেয়ে রাষ্ট্রপতির সঙ্গে জরুরি বৈঠকে বাংলাদেশের সেনাপ্রধান। আজ রাতেই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। মোহাম্মদ ইউনূসের সঙ্গে কি চরম সংঘাতের পথে হাঁটতে চলেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একাধিক গোয়েন্দা সূত্রের খবর, ইউনূসকে প্রধান উপদেষ্টার পদ থেকে সরাতে সব পথ খতিয়ে দেখতে সক্রিয় হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর আগে ডিসেম্বরের মধ্যেই সাধারণ নির্বাচন করতে হবে ইউনূসকে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান। তারপরে জল্পনা রটে ইউনূস পদত্যাগ দিতে পারেন, যদিও সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে এসেছেন বলে দাবি অন্য উপদেষ্টাদের। গোয়েন্দা সূত্রগুলি জানিয়েছে, সাধারণ নির্বাচনের জন্য পরের বছরের জুন পর্যন্ত অপেক্ষা করতে কোনোভাবেই রাজি নন জেনারেল ওয়াকারুজ্জামান। তাই সেনা অভ্যুত্থান ছাড়াও আর কোন পথে ইউনূসের অপসারণ সম্ভব তা নিয়ে ঘনিষ্ঠ মহলে আলোচনা শুরু করেছেন তিনি। বাংলাদেশের সংবিধানে এ নিয়ে কী সংস্থান রয়েছে তাও দেখা হচ্ছে। গদি বসাতে ফের ভারত বিদ্বেষকেই হাতিয়ার করেছেন ডক্টর ইউনূস। আজ বিভিন্ন দলের সঙ্গে বৈঠক চলাকালীন তিনি দাবি করেন, আধিপত্য শেষ হয় রাজনৈতিকভাবে বাংলাদেশের অস্থিরতা তৈরির চেষ্টা করছে ভারত। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো সরকারের মেয়াদ শেষে 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। হাসিনা দেশ ত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রায় 1 বছর অতিক্রান্ত। সূত্রের মতে, সাংবিধানিকভাবে ইউনূসের সরকার এখন নড়বড়ে। ওয়াকারের পাশাপাশি সেনার শীর্ষ আধিকারিকদের অনেকেই মনে করেছেন, নির্বাচন দেরি করার অর্থ সংবিধানকে লঙ্ঘন করা। তাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উপর চাপ তৈরি করে জরুরি অবস্থা জারি করা নিয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে। ডক্টর ইউনূস যদি নিজে সরে না যান, তাহলে রক্তপাত ছাড়াই অস্থায়ীভাবে বাংলাদেশের ক্ষমতা নিজের হাতে নিতে পারেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই পরিস্থিতিতে শেখ হাসিনার আওয়ামী লীগ ও খালেদা জিয়ার বিএনপি যাতে একসঙ্গে নির্বাচনে অংশ নেয় তার জন্য সচেষ্ট হয়েছেন সেনাপ্রধান। সূত্রের খবর, জরুরি অবস্থা জারি হলে তত্ত্বাবধায়ক সরকারকে ভেঙে দিয়ে দ্রুত নির্বাচনের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করা হয়। এই পরিস্থিতিতে অনেকে 2007 সালের প্রসঙ্গ টেনে এনেছেন। সেবারের সংবিধানকে হাতিয়ার করে সেনাবাহিনী বাংলাদেশে কেয়ারটেকার সরকার গঠন করেছিল। সতর্ক করেছিল ভারত, শুনানি ঢাকা। হাসিনার পর টলমল ইউনূসের গদিও, নৈপথ্যে কে এই জেনারেল ওয়াকারুজ্জামান। যখন জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসাবে নিয়োগ পেতে যাচ্ছিলেন, তখন ভারতীয় গোয়েন্দা সূত্রগুলি ঢাকাকে সতর্ক করেছিল, জানিয়েছে আওয়ামী লীগের শীর্ষ সূত্র। ভারতের একজন শীর্ষ সরকারি কর্মকর্তা তখনকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছিলেন, ওয়াকারুজ্জামানের নিয়োগের বিরুদ্ধে পরামর্শ দিয়েছিলেন। কারণ ভারতের কাছে খবর ছিল তিনি পাকিস্তানপন্থী হতে পারেন। হাসিনা তাদের উদ্বেগের জন্য কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছিলেন, কিন্তু নিজের মত পাল্টাননি। আপত্তির দুটি কারণে ছিল, এক, ওয়াকারুজ্জামান তখন ফিট ছিলেন না। 2, ভালো প্রার্থী উপেক্ষা করা হয়েছিল বলে উল্লেখ করেছিল নয়াদিল্লি। দ্বিতীয় পয়েন্টটি কৌশলগত, কারণ ওয়াকারুজ্জামান প্রো পাকিস্তান ছিলেন। তবে ওয়াকারুজ্জামান শেষ পর্যন্ত পদটি পেয়েছিলেন কারণ তিনি শেখ হাসিনার আত্মীয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় অধীনে সশস্ত্র বাহিনীর বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করার সময় জামান হাসিনার এতটাই নজর কাড়েন যে হাসিনা ভারতের সতর্কতা উড়িয়ে দেন। বাংলাদেশের সেনাপ্রধান হিসাবে তার পদ গ্রহণের কয়েকদিনের মধ্যে তিনি একটি ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের মুখোমুখি হন। হাসিনার রাজনৈতিক জীবনের ইতিহাস বদলে দেয়। 23 জুন 2024 ওয়াকারুজ্জামান ক্ষমতায় বসেন। 5 আগস্ট 2024 যখন বিক্ষোভ বেড়ে যায় তখন ঢাকার পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে। জামান একটি টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি ঘোষণা করেন যে হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে পালিয়ে গেছেন, সম্ভবত ভারতে, এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা করেন। অমানবিক নির্যাতনের মাধ্যমে রাজসাক্ষী বানানোর নাটক মঞ্চস্থ করায় আওয়ামী লীগের গভীর উদ্বেগ ও প্রতিবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মিথ্যা ও প্রহসনমূলক মামলায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের মিথ্যা ও ভিত্তিহীন অজুহাতে জেনেতনভাবে দোষী সাব্যস্ত করায় হীন উদ্দেশ্য পুলিশের প্রাক্তন আইজিপি আবদুল্লাহ আল মামুনকে অমানবিক নির্যাতনের মাধ্যমে বলপূর্বক রাজসাক্ষী বানানোর ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি এই জঘন্য ও ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছে। যেই মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করা হচ্ছে, সেই মামলায় আসামি 3 জন এবং তিনি একমাত্র উপস্থিত। আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করে এই অবৈধ আইসিটি ট্রাইব্যুনাল মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দোষী প্রমাণ করতে চায়। মূলত এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন যখন কোনো ধরনের তথ্য প্রমাণ উদ্ধার করতে ব্যর্থ হয়েছে, তখনই তারা আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী বানানোর পরিকল্পনা করেছে। এটা থেকে স্পষ্ট যে প্রসিকিউশন এতদিন তদন্ত করে কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেনি এবং যার ফলে রাজসাক্ষীর ওপর নির্ভর করছে। আসলে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রতিশোধ পরায়ণ হয়ে তাদের নেতাদের দোষী সাব্যস্ত করতে একই মামলার সহ আসামিদের রাজসাক্ষী করা হয়। যেসব মামলার অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট তথ্য প্রমাণের অভাব থাকে, সেসব মামলার রাষ্ট্রপক্ষ এই ধরনের চাল দেয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অপরাধ করেনি, সুতরাং তার বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করতে ব্যর্থ হয়েই প্রসিকিউশন চাপ দিয়ে এটা করেছে। আমরা জানতে পেরেছি সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে শুধু কারাগারে অমানবিক নির্যাতন চালানো হয়নি, তার পরিবারের ওপরও অবর্ণীয় অত্যাচার ও নিপীড়ন চালানো হয়েছে। তার পরিবারকে জানানো হয়েছে যে যদি তিনি এই মামলার রাজসাক্ষী না হয় তাহলে একদিকে আইজিপিকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে, অন্যদিকে তার পরিবারের অন্যান্য সদস্যকে গ্রেপ্তার করে জেলে প্রেরণ করা হবে এবং তাদের পরিণত এই ধরনের হবে। আমরা এও জানতে পেরেছি কারাগারে খুনি ফ্যাসিস্ট ইউনূসের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আইজিপিকে বলা হয়েছে যে তিনি যদি রাজসাক্ষী হন এবং তাদের কথা মতো ও তাদের শেখানো বক্তব্যের সাক্ষ্য হিসাবে প্রদান করে তাহলে তাকে মুক্তি দেওয়া হবে।